ঈদ মোবারক। দর্শক সবাই অনেক ভালো আছেন নিশ্চয়ই। আপনারা দেখছেন ঈদ সালামি পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। চলুন তাহলে বরাবরের মতো আমাদের অতিথি খাতে চলে যাই। আজকে আমাদের সাথে আছেন নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? খুব ভালো। এই তুমি পরিচিত মানুষ, পরিচিতরা কাছে থাকলে অনেক ভালো লাগে, অপরিচিত উপস্থাপক হলে কেমন যেন। এবং আমাদের কিন্তু একসাথে প্রথম ক্যামেরার সামনে মানে তাই না এক্সপিরিয়েন্স হচ্ছে। হ্যাঁ, আমাদের ক্যামেরা বাইরে আমাদের অনেক বন্ধুত্ব আছে, অনেক মজার অভিজ্ঞতা আছে। ক্যামেরায় প্রথম। একটু জানতে চাই ঈদটা কেমন করে কাটাচ্ছ? বরাবরের মতো শিল্পীদের আসলে কখনো আনন্দ আসলে কমতি হয় না, যেটা আমার মনে হয়। অনেক মন খারাপ থাকলে, অনেক কষ্ট থাকলেও সেটাকে কিভাবে কাটিয়ে উঠতে পারে সেটা একমাত্র শিল্পীরাই জানে। তো সেক্ষেত্রে কেউ বুঝতেই পারবে না যে মনের মধ্যে কি আছে, কিন্তু ঈদটাকে আমরা এনজয় করি, যতই কষ্ট হোক, যতই খারাপ থাকি না কেন, ঈদটা মাশাআল্লাহ খুব ভালো যাচ্ছে একদম। এবং সালামির আমাদের অনুষ্ঠান তো ঈদ সালামি নিয়ে, সালামি এখন নিশ্চয়ই বেশি দিতে হয়, পাওয়ার থেকে মানে বেশি দিতেই হয় তোমাকে। আমি যেহেতু একটু গুরু পর্যায়ের মানুষ, তুমি জানো যে ডান্স ডিরেক্টর বা ডান্স একটা আমাদের পরম্পরা আছে, তো সেক্ষেত্রে আসলে গুরুদের অনেক দায়িত্ব থাকে। তো সেক্ষেত্রে পাওয়াটা আসলে অনেক আগেই মূলত শেষ হয়ে গেছে, হয়তো গুটি দুই একজন মানুষ খুব ভালোবাসলে সালামি দেয় এবং সেটাকে আসলে আমার মানে স্বর্গের সুখের মতো মনে হয় তখন। আর নর্মালি দিতে হয় নন স্টপ। স্টুডেন্টদের অনেক দাবি দেওয়া থাকে, অনেক ছোট ভাইদের অনেক দাবি দেওয়া থাকে, তো সালামি পেলে ওরা খুশি হয়, আমিও দিয়ে খুশি। এবং এটা দর্শক সোহাগের বাসায় গেলে দেখা যায় সবসময় আমি কখনো 7-8 জন মানুষের কম কিন্তু দেখি না, কেউ না কেউ তো থাকে, মিনিমাম 7-8 জন মানুষ তো নর্মালি থাকে বাসায় অ্যাসিস্ট্যান্টরা। নর্মালি হচ্ছে যে আমি খুব খাওয়াতে পছন্দ করি মানুষকে, তো বরাবর যে এবার ঈদেও অনেক আয়োজন, তুমি আসতে পারো। যদিও আমাকে সব অনেকদিন আসলে আসতে বলে না, একসময় অনেকবার দিত, এখন কেন জানি আমাকে সব পছন্দ করে না। তুমি ডায়েট করার পর থেকে বন্ধ করেছি। এটা ভালো ছিল। আচ্ছা, একটা কথা একটু জানতে চাই যে মানুষের অনেকের কাছে মানে প্রশ্ন যে আসলে ইভান শাহরিয়ার সোহাগ তার বয়স কত, তার বয়স কেন বাড়ে না? বয়স বাড়বে কেন? বয়স তো কমে মানুষের, তো বাড়ার তো প্রশ্ন ওঠে না। এবং এই চুলগুলো কি আসল? আসল। অনেকেই মনে করে থাকে নকল। হ্যাঁ, এটা আমার সমসাময়িক অনেক নৃত্যগুরুদের চুল নেই, তো মানুষ ভাবে যে আসলে মানে যখন আসলে আমাদের পায়ে তো আসলে অনেক বেশি ধকল যায়, তো পায়েরটাকে মাথায় ঝামেলা হয় কিনা যার জন্য পড়ে যায়, কিন্তু তুমি হাত দিয়ে টেনে দেখতে পারো, অনেকে হাত দিয়ে টেনে দেখে। ঠিক আছে, এখন যেহেতু একটু উঠা সমস্যা, কারণ টকব্যাক অনেক কিছু লাগানো আছে, অনুষ্ঠানের পরে আমি অবশ্যই ওর চুল হাত দিয়ে ধরে টেনে দেখবো যে আসলে চুলটা ঠিক আছে নাকি। তবে এটা খুব ভালো। চুলের যত্ন কি হয় না, এটা আমার ধারণা অনেকেই জানতে চাইবে। আমি খুবই উল্টো। আমি ছোটবেলা থেকে কোনো একটা পেপারে কোনোদিন একদিন পড়েছিলাম যে চুলে তেল দিলে তেলটাকে অনেকক্ষণ রাখলে চুল নষ্ট হয়। আমি জানি না কেন পড়েছিলাম, কবে পড়েছিলাম মনে নাই। আমি একদমই কখনোই তেল দিই না, আমি প্রতিদিন শ্যাম্পু করি। মানে আমার জীবনে কখনোই শ্যাম্পু করা বাদ যায় না আজ পর্যন্ত। মানে শুধু শ্যাম্পুর সাথে কন্ডিশনার শ্যাম্পু দুইটাই, কিন্তু কোনো তেল দিই না। তেল তখন দিই যদি কখনো শুটিং এর কারণে অনেক স্প্রে ইউজ করতে হয়, তখন ওটা জট খোলার জন্য তেল দেওয়া হয়, এটার বাইরে তেল দেওয়া হয় না। চুল পরিষ্কার রাখাটাই আমার কাছে মনে হচ্ছে যে চুলের সুরক্ষা। আচ্ছা, এটা আমার ধারণা অনেকের ক্ষেত্রে কাজে দিবে, কারণ সত্যি এখন চুলের যে সমস্যা আমি নিজে সবচেয়ে বেশি ফেস করি। আচ্ছা, ফ্যাশন সচেতন ভীষণভাবে ইভান শাহরিয়ার সোহাগ। আমি দেখতেও পাচ্ছি যে ঘড়ির ইভেন বেলটাও একদম ম্যাচিং করে পরা। আসলে এরকম তো জুতার তো তোমার ভীষণ কালেকশন, আমি জানি কত জোড়া জুতার কালেকশন থাকে, এবং এই যে স্যুট, তারপরে ঘড়ি, এই তোমার কালেকশন সম্পর্কে একটু আমাদের বলো। আসলে প্রথমত হচ্ছে দর্শক মনে করতে পারে আমি অনেক কিনি, কেনার থেকেও আমি বেশি গিফট পাই। তো আমার যেহেতু হাজার হাজার স্টুডেন্ট, সব স্টুডেন্টদের ভিতরে আমার নায়িকা স্টুডেন্টরা আছে, তারা যখন দেশের বাইরে যায় তখন সবাই লাগেজ ভরে ভরে কাপড় নিয়ে আসে, আর সোহাগকে কখনো একটা কাপড় কেউ দেয় না, 4-5টা করে আনতে হয় এবং কম্পিটিশন লাগিয়ে আনা হয়। এটা ছাড়াও আমি নিজেও অনেক কিনি, অনেক গিফট পাই। তারপর কিছু স্পন্সর ভীষণ কম, কিন্তু যখন আসলে একদমই কাপড়ের দিকে মনোযোগ দিতে পারি না, তখন স্পন্সর কাপড় পরা হয়। আর কত কাপড় সেটা হিসাব আমার সবসময়। কাপড় গুছিয়ে রাখার জন্য আমার একটা মানুষকে জব দেওয়া আছে, যে আমার কাপড়টাকে যে গুছিয়ে রাখে বেতনভুক্ত সে মানুষটা একজন আছে। একটা মানুষ আমার নাচের কাপড় গুছিয়ে রাখে, সে বেতনভুক্ত, সে গোডাউনের কাপড় দেখে। আর একটা আমার বাসায় আছে যে আমার কাপড় দেখে, কিন্তু সেই মানুষটা সাথে আরো 4-5 জন সামাল দেওয়ার জন্য থাকে। এত কাপড়, কত হাজার হাজার কাপড়, মানে এমনও হয়
যে 2-3 বছর আগের ঈদের কাপড় যেগুলো আমরা গিফট পাই, ওগুলো আমরা একটা নতুন লাগেজ বানানো হয়, যে এই লাগেজের ভিতরে নতুন কাপড় সব ঢুকবে, মানে আসবে আর ঢুকবে। সেই লাগেজ হয়তো ভুল করে 2-3 বছর আগে পরে খোলাই হয় না, এরকম আছে ট্যাগ লাগানো, যে দেখাই হয় না কে কি দিয়েছে, এবং ভুলেই যাই প্যাকেট থেকে কে কোনটা দিয়েছে। আচ্ছা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিঃসন্দেহে যে কোনো শিল্পীর জন্য একটা পরম আকাঙ্ক্ষার একটা বস্তু থাকে, কিন্তু তো তোমার যখন খবরটা শুনলে যে তুমি পেয়েছো অ্যাওয়ার্ডটা, ওইটার অনুভূতিটা? প্রথম হচ্ছে আমি ভাবিই নাই। তুমি দেখেছো আমি অনেক যত্ন সহকারে কিন্তু অনেক কাজ করি। সেক্ষেত্রে দেখা গেল যে আমার কোনো কম্পোজিশনে আমি একদমই ছোটবেলা থেকে পছন্দ করি না যে যখন একটা গ্রুপ ডান্স হবে সেখানে 4 জন 5 জন নাচবে। আমার সবসময় মনে হয় যে 20 জন 30 জন যখন মিলে একটা জিনিস করে, একই রকম হাত একই দিকে নেয়, মুদ্রাগুলো একই রকম যখন করে, দেখতে অনেক সুন্দর হয় আর কি, এবং শান্তি লাগে চোখে। তো এই কম্পোজিশনে বাজেট কম ছিল নাচের, যার কারণে 4টা মেয়ে নেওয়া হয়েছিল গ্রুপ ডান্সার হিসাবে। হ্যাঁ, যে 4 জনের আচ্ছা পারিশ্রমিক ওরা দিতে পারবে, বা ওরা হয়তো মানে একটা বিয়ে বাড়ির জায়গা ছিল, সেখানে হয়তো 4 জন বান্ধবী থাকে। তো কাজটা মন দিয়ে করেছি। নজরুল গীতি ছিল, তুমি যেহেতু গায়ক, মোর ঘুমো ঘোর এলো মনোহর গানটা ছিল, এবং নুসরাত ফারিয়া লিপে ছিল, জাজের সিনেমা ধাত্রীকে। আমি এখনো বুঝি নাই, বুঝলাম অনেকে যে আরো একটু যত্ন দিতাম। তো পেয়েছি, সেটার অনুভূতি খুবই ভালো। মানে এটা আসলে আমার জীবনের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হয়েছে। তো এখানে আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে আমি আমার স্বপ্নের দ্বারকোটায় পৌঁছাতে পেরেছি। তো দোয়া করো আরো যেন পাই। অবশ্যই অবশ্যই, আমাদের শুভকামনা সবসময় থাকবে। আচ্ছা, একটু ঈদের প্রসঙ্গে চলে যাই আবার, যে ছোটবেলায় ঈদ বেশি ভালো ছিল নাকি এখনকার ঈদ বেশি ভালো তোমার কাছে? অবশ্যই ছোটবেলার। কি করতে একটু আমাদের সাথে কোনো মজা? আমি ছোটবেলা থেকে আসলে অনেক ব্যস্ত। 4 বছর বয়স থেকে নৃত্যশিল্পী। 7-8 বছর যখন বয়স তখন আমি একদম পুরাদমে নৃত্যশিল্পী। ক্লাস 7-এ যখন পড়ি তখন আমি বরিশাল শিশু একাডেমি শিল্পকলা একাডেমির টিচার। তো ওই সময় থেকে এত স্টুডেন্ট। তো জানো তো তুমি যে বিভাগীয় শহরে, জেলা শহরে যখন শিশু একাডেমি শিল্পকলা স্টুডেন্টরা নাচ শেখে, শত শত ছেলেমেয়েরা, তখন টিচারদের প্রতি তাদের কিন্তু অনেক মানে টিচারকে অনেক মান্যগণ্য করে। তো সবার বাসায় দাওয়াত থাকতো। তো আমি তখনই লিস্ট করে ডায়েরিতে বের হতাম যাতে মিস না হয়। একটা বাসায় যেতাম এবং ক্রস চিহ্ন দিতাম, একটা বাসায় যেতাম ক্রস চিহ্ন, এবং আমার পিছনে আমার শিষ্যরা থাকতো। তো সেই সময় সেই স্টুডেন্টগুলোকে, সেই অভিভাবকদেরকে মিস করি। ওই সময়টা যারা আমার সাথে ছিল, যে তাদের সবাই এখন দেশের বাইরে, কারো কথা মনে আছে মনে নেই, অনেকে বিদেশ থেকে ফোন দেয় যে স্যার আমি আপনার কাছে শিশু একাডেমিতে নাচ শিখতাম শিল্প, কিন্তু তাদের বাসা বাড়িতে গিয়েছি, ছবিও আছে, কিন্তু অনেক সময় ভুলে যাই। আসলে এই শিক্ষকতার ব্যাপারটা কিন্তু এই জীবনটা একদম অন্যরকম আনন্দের একটা সময়। হ্যাঁ, ওই সময়টা বেশি ভালো ছিল আসলে। আচ্ছা, কোনো সময় কি এমন কোনো মেমোরি আছে যেটা খুব দুঃখজনক, ঈদকে নিয়ে কোনো কষ্টের কোনো? না, নর্মালি আমার মাকে সহই সবসময় ঈদ করি, কিন্তু আমি একটা ঈদ আমি আমেরিকাতে করেছিলাম, একটা শোতে গিয়েছিলাম। তো ওইটা আসলে খুবই আমার মায়ের কথা মনে পড়েছিল। তো আমরা যেই বাসাতে উঠেছিলাম, আমার একটা বন্ধু আছে সাব্বির, ও নৃত্যশিল্পী ডিজাইনার, সাব্বির শাকাওয়াত, ও নিউ ইয়র্কে থাকে। তো সেই বাসাতে আমরা উঠেছিলাম ঈদের আগের দিন, ঠিক আমরা পৌঁছেছি, ঈদের প্রোগ্রাম ছিল। তো ও আমাদেরকে ভুলে দিয়েছিল দুঃখটাকে। ঈদের দিন সকালবেলা উঠে আমরা দেখি যে ডাইনিং টেবিলে হচ্ছে প্রত্যেকটা প্লেটের সাথে সাথে একটা ঈদ গিফট, এবং মানে সবার ঈদ উপহার, সবার জন্য পাঞ্জাবি, টুপি, আর সবার জন্য ঈদের যে আমাদের নর্মালি খাবারগুলো খাই সেগুলো পোলাও, মাংস, সেমাই, মানে পুরো মনে হচ্ছে আমরা বাংলাদেশে আছি। তো ওই সময়টা, ওই দিনটাকে, ওই সময়টাকেও মিস করি, দুঃখ সুখে মিশ্রিত একটি। আরেকটা প্রসঙ্গ, একটু আগে বলছিলে তোমার উপহারের ক্ষেত্রে যে সব নায়িকারা তোমার অনেক উপহার নিয়ে আসে, এবং এটা একটা ব্যাপার যে সব নায়িকা আমরা সেই দেখে আসছি অনেক আগের সময় যারা খুব জনপ্রিয় ছিলেন, এখন যারা খুব জনপ্রিয় হয়েছেন, সবার সাথে কিন্তু একটা খুব ভালো বন্ধুত্ব থাকে সোহাগের। এর পিছনে রহস্যটা কি? জাদু। কি জাদু? জাদুটা আমাদের একটু শিখায় দাও। সবাই তাই বলে যে একটা মানুষ এতগুলো মানুষের সাথে কিভাবে সম্পর্ক রাখে। প্রথমত হচ্ছে যে সততা, তারপরে পেটে কথা রাখার একটা কৌশল। অনেকে ভাবে যে আমি বলি, আসলে বলি না। এমন এমন কথা আছে যেটা আসলে বললে একদম অনেক বেশি কিছু হয়ে যাবে। তো হচ্ছে সব নায়িকাদের কথা, নায়কদের কথা পেটে রাখতে হয়, এবং সততা। যেমন আমার কাছে আমার স্টুডেন্টদের বা নায়িকাদের, সেলিব্রিটিদের যে অনুষ্ঠানে যে পেমেন্ট, মনে করেন সেটা লাখ লাখ টাকার পেমেন্ট, এমনও হয় যে ওদের অনুষ্ঠান শেষ, ওরা গাড়ি নিয়ে চলে গিয়েছে, কিন্তু আমাকে কখনোই প্যারা দেয়নি যে টাকাটা এখনই দিতে হবে, কারণ ওটা জানে যে সোহাগ ভাইয়ের বাসায় 3 মাস গেলেও ওই প্যাকেটের অবস্থাটাই পাওয়া যাবে, মানে ওই অবস্থাতেই এরকম নাম লেখা থাকা যাবে। সেক্ষেত্রে আমার স্টুডেন্টদেরও এরকম। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা সত্যতার জায়গা, যে এই জায়গাটায় টাকার পয়সাটা ঠিক মতো ক্লিয়ার।
সততা, তারপর আমি হচ্ছে যেই কাজে আমি নেই সেই কাজে আমি ইনভলভ থাকি। হুম। মনে করো যে পূর্ণিমার এই মুহূর্তে একটা শাড়ি দরকার, যে কাজটা আমি সম্পৃক্ত নেই, কিন্তু আমার কাছে বলছে সেটা আমি কিনে দিলে হলেও সেই শাড়িটাকে পাঠাবো আমি। এবং শুধু এই শাড়ি দেওয়ার ব্যাপারটা না, অসুখ বিসুখ, সুখ দুঃখ, কারো কোনো প্রবলেম, সেই সব কিছুর পাশাপাশি সকল শিল্পীদের সাথে আমি থাকি, যার কারণে সকল শিল্পীরা আমার সাথে থাকে। এটা সত্যি, কারণ আমার নিজের অনেক বন্ধু, যারা তোমারও বন্ধু, এরকম অনেক অভিজ্ঞতা আমি শুনেছি। চলো আরেকটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন ঈদ সালামি পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। কোথাও যাবেন না, সাথে থাকুন, ফিরে আসছি বিরতির পরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ঈদ সালামি পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। আমাদের সাথে আজকে আছেন ইভান শাহরিয়ার সোহাগ। সোহাগ, এখন কিন্তু দ্রুত প্রশ্নের উত্তর দিতে হবে, আবার কিছু প্রশ্নের উত্তর তুমি বড় করতে পারো চাইলে। ওকে ওকে। বাড়ির লোকেরা কি নামে ডাকে? সোহাগ। আর কোনো নাম নেই? ইচু বিচু? না, ইচু বিচু না, দু একজন আদর নামে ডাকে সোহাগের অর্থটাকে, কিন্তু অতটাকে এখনো এস্টাবলিশড হয়নি। পাহাড় না সমুদ্র? পাহাড়। দেশ না বিদেশ? দেশ। প্রিয় স্থান ঘোরার জন্য? কলকাতা। থাকার জন্য? পুরান ঢাকা। কেন? দুটোই বলো। আমার কোলাহল অনেক পছন্দ, নির্জনতা আমাকে একদম টানে না। তাহলে মনে হয় যে আমি বেঁচে নেই। যখন অনেক আওয়াজ, অনেক শব্দ, তার মনে হয় যে আমি ঠিক জায়গায় আছি। বাহ, এটা খুব ভালো, এটা আমার সাথে মিল আছে। আর কলকাতা কেন পছন্দ? শপিং না খাবার? শপিং, খাবার, আমাদের দেশের মানুষজনদের সাথে ওদের মিল আছে, চেহারায়, আদলে, আদব কায়দায়, কথাবার্তায়, খাবার দাবারে। তো সেক্ষেত্রে মনে হয় যে দেশের মধ্যে আছি, যেহেতু আমার দেশ প্রিয়, বিদেশ না। আর অন্যান্য রাষ্ট্রে গেলে তখন আমার মানুষকে আমি খুঁজে পাই না, আমাকে খুঁজে পাই না। আরেকটা মজা হচ্ছে, আমি যেটা কলকাতা গেলে সবসময় ফিল করি, যে টাকা খরচ শেষ হয় না। মানে সবকিছু এত ভালো জিনিস, এত সস্তা থাকে, টাকা কিন্তু সহজে খরচ হয় না। ওইটাই। আচ্ছা, প্রিয় খাবার? আমি ডিম পোচ, আলু ভাজি, ঘি, ভাত। পুরা বাঙালি না? প্রিয় রং? সাদা। প্রিয় পোশাক? সময়ের স্টাইলিশ যে কোনো কাপড়, সময়ের সাথে। এই সময় কোনটা চলছে স্টাইল প্রিয়? এখন বেল বাটন। ওকে। তো ঢিলা ঢালা কাপড়। প্রিয় কাজ? প্রিয় কাজ নাচ বাদে? সিনেমা দেখা। কেমন জীবন চাও? মৃত্যুর পরেও যেন মানুষ সবাই আমাকে বলে যে সোহাগ খুব ভালো একটা মানুষ ছিল। প্রিয় সিনেমার নাম কি কি আসবে? অনেক। কয়েকটার নাম যদি শুনতে চাই। বাংলাদেশ, যে কোনো জায়গা হতে পারে। জীবন থেকে নেয়া, হাঙর নদী গ্রেনেড, ডুমুরের ফুল, এই সময় লাস্ট মালতী। আচ্ছা, প্রিয় মালতী। সবচেয়ে আনন্দময় ঈদ কোনটা ছিল? একটা ঈদ, আমরা দুই ভাই, আমার বয়স যখন 7 বা 8, তখন আমার ছোট ভাই ঈদের দিন সকালবেলা হয়েছিল। তখন আমার আত্মীয়স্বজন আমার কোলে দিয়ে বলছিল, এটা তোমার ঈদের উপহার। বাহ, ওইটা এখনো মনে আছে। এমন একটা প্রশ্ন যেটা শুনলেই সবসময় বিরক্ত লাগে। ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমি যখন নায়িকাদের সাথে দাঁড়িয়ে ছবি তুলি, বা হাত ধরে হাঁটি, বা কথা বলি, বা সাজিয়ে দিই, তখন যারা না জানা পাবলিকরা লেখে, আপনি এখানে কি করেন? তুমি কি লেখো? আপনার তাতে কি? না, মানে এটা তো আমারই কাজ, সেটা তো জানে না। আমি তো নায়িকার কাজে আমি যাচ্ছি না, আমার কাছে নায়িকারা আসতেছে। এটা খুব মজার ছিল। সবচেয়ে বিরক্তিকর মুহূর্ত কোনটা? যদি কেউ গান, সিনেমা, নাচ এগুলো না বোঝে, যে মানুষটা আমার পাশে থাকে কিন্তু কিছুই বোঝে না। সম্পর্কের মধ্যে কোন দিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়? সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণই হচ্ছে একজন আরেকজনকে সম্মান জানানো, এবং সবার আগে সততা। কেমন ঈদ চাও? স্বপ্নের ঈদ কিরকম হতে পারে? প্রতিটি শিশুর মুখে হাসি থাকবে, বাংলাদেশের প্রতিটি শিশু যেন সমানভাবে ঈদটা উদযাপন করতে পারে, সেটা যে লেভেলেরই হোক না কেন, ধনী গরিব সবাই সমানভাবে ঈদ উদযাপন করতে পারে, সেদিনই মনে হবে যে আসলে সঠিক। বাহ, ব্যাপারটা কিন্তু ভালো করে শেষ হয়েছে। একটু অন্য প্রসঙ্গে যাই। ছোটবেলা থেকে কি নাচের প্রতি ভালোবাসা ছিল? মানে নাচ
করবো আমি কি নাচকে পেশা হিসেবে নিব, এটা কি ছোটবেলা থেকেই মাথায় ছিল? ছোটবেলায় তো কারো মাথায় থাকে না। ছোটবেলায় আমার আপন খালার নাম হচ্ছে নিগার সুলতানা হনুপা, সাংস্কৃতিক কর্মী বরিশালের শহরে। তো আমার খালার হাত ধরে উনি একটা আমার প্রথম সংগঠন হচ্ছে খেলাঘর, শুকতারা খেলাঘর আসর আমার এলাকায়। তো খালার মাধ্যমে যাওয়া প্রথম খালার স্বপ্ন। সেখান থেকে যখন একটু একটু করে আমার নাচের জানাশোনা হচ্ছিল, তখন আসলে ছোটবেলায় আমার ইচ্ছা ছিল যে আমি একটা মানে এরকম 10 জনের ভিতর হতে চাই না, আমি 1, 2, 3-এর ভিতর কেউ হতে চাই। সেখান থেকে নাচ পেশাটাকে নিয়ে কিংবা নাচের ছেলেদের নিয়ে আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত আছে, আমরা সবাই কম বেশি ফেস করি, আমাদের তুমি ফেস করেছে যে যারা নাচে তার একটু মেয়েলি হয় কিংবা তাদের একটু চালচলন। হ্যাঁ, এই ব্যাপারটা কিভাবে তুমি ফেস করো? এই ব্যাপারটাকে তোমার স্টুডেন্টরা যারা অনেকে হয়তো মেন্টালি আপসেট হয়ে যায় এই ধরনের কথা শুনলে, ওইটা কিভাবে ফেস করে? এই সময়ের যারা নৃত্যশিল্পী বা আগের যারা নৃত্যশিল্পী তাদের ভিতরে অনেক মানে পুরুষালী নৃত্যশিল্পীও আছে, তুমি জানো ভালো করে। আর একদমই ভুল ধারণা, মেয়েলি হয়ে কেউ নৃত্যশিল্পী হয় না, মেয়েলি ছেলেরাই নাচের স্কুলে ভর্তি হতে আসে। এ তো মানে নাচতে নাচতে কেউ মেয়েলি হয় না। তো আর নর্মালি হচ্ছে যে সর্বক্ষেত্রে, মানে আমি এর আগেও বলেছি, মানুষ আসলে কজনের সাথে চলে, আমরা শিল্পীরা কিন্তু বিভিন্ন মুহূর্তে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়। তো সেক্ষেত্রে আমি একজন প্রফেসরকে মেইলে দেখেছি, আমি একজন টেলিভিশন অভিনেতাকে মেইলে দেখেছি, আমি সিনেমার হিরোকে মেইলে দেখছি, একজন ট্রাক ড্রাইভারকে দেখেছি, তো আমি একজন ডক্টরকে দেখেছি। সেক্ষেত্রে শুধুমাত্র নৃত্যশিল্পীদের দিকে কেন চোখ? আর নৃত্যশিল্পীরা সব পরিপাটি থাকে, তো পরিপাটি মানুষটার দিকে চোখ যায় যে উনি কিরকম করে এরকম করে পোশাক পরে। ওই পোশাক পরাটাই মানে মেয়েলি না, কোটটাই বুট স্যুটের ভিতরেও যে মেয়েলি আছে আপনি সেটাকে খুঁজে বের করার লাগে। একদম পারফেক্ট। ঈদে কি কাজ, কোনো কাজ আসতে যাচ্ছে? এই ঈদে দাগি সিনেমায় আমার কোরিওগ্রাফি আছে, এটা তমা মির্জা আর আরফান নিশো। এই ঈদেতে ইত্যাদিতে একটি বড় একটি কাজ করেছি আমি, অনেক প্রায় শখানেক শিল্পীর সাথে, 4 জন এই সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী, সাপা কবির, সামিরা খান মাহি, পারসা ইভানা আর হচ্ছে সাদিয়া আইমান। এই ঈদে আনন্দমেলা, বিটিভির আনন্দমেলাতে আমার পরিচালনায় অনেকদিন পর কামব্যাক করেছে নুসরাত ইমরোজ তিশা, ছোট্ট রিলস আমি দেখছিলাম, এবং বুবলি। তারপরে কনা ইমরানের কনার গানের কোরিওগ্রাফি করেছি আমি। তারপরে হচ্ছে যে ঈদের বিশেষ নৃত্য অনুষ্ঠানে অনেক নৃত্যশিল্পীরা, সেলিব্রিটি নৃত্যশিল্পীরা আমার পরিচালনা নাচ করেছে, চাঁদনি, নাদিয়া, তারপরে সিনথিয়া, মিম চৌধুরী, মোহনা মিম, নাইম, শাওন, অনেকগুলো। আসলে আমি এই মুহূর্তে আসলে পুরো ইচ্ছেতে তোমার দেখা যাচ্ছে, আর কাউকে চান্স দিবা না তুমি? এইবার আরো কম, মানে আসলে দেশের প্রেক্ষাপট অবস্থা, অন্যান্য চ্যানেলগুলো বলে স্পন্সর পাইনি, তারপরে হচ্ছে কম হলেও 30 খানা তো হবেই। এটা খুব চমৎকার। আমরা চাই যে তুমি আরো অনেক বছর অনেক কাজ করো এবং আরো অনেক পুরস্কার ঝুলি তোমার থাকুক, বাসায় রাখা জায়গায় নেই। এরপর যেন দেখা যাচ্ছে যে আমি কিন্তু অ্যাওয়ার্ডকে কখনো খারাপ ভাবে দেখি না। অনেকে বলে যে প্রতিদিন তুমি অ্যাওয়ার্ড নাও, প্রতিদিনই তো আমি কাজ করি, তাহলে অ্যাওয়ার্ড কে নেবে? এটা সুন্দর কথা। আর কাজের স্বীকৃতি তো অ্যাওয়ার্ড। একদম। অনেক শুভকামনা রইল, এবং আমাদের অনুষ্ঠান কিন্তু একদম শেষের দিকে। তোমাকে অনেক শুভকামনা রইল এবং ঈদের দাওয়াত রইল, এবং দর্শকদের সবাইকে ঈদ মোবারক। তোমাকে লাস্টে কিন্তু একটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে ওমর রমাদানের রোজা শেষে গানটা কিন্তু গাইতে হবে তোমাকে 2 লাইন। তোমার সাথে না, তোমাকে একাই গাও তুমি, কারণ আমি জানি নৃত্যশিল্পীরা কিন্তু ভালো গান গায়, কম বেশি তারা গানের মধ্যেই থাকে। সুর মেলাতে অসুবিধা নেই। ঠিক আছে, মেলাবো। আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আজকের মতো এখানে চলে যাচ্ছি। আবারও দেখা ঈদ সালামিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক। তবে একটা জিনিস আছে, কিন্তু তুমি যে গান গাইবে তার জন্য একটা পুরস্কার আছে। তুমি তো বড়, তোমাকে সালামি দেওয়া যাবে না, পুরস্কার দিতে পারি। চলো, পুরস্কারের জন্য গাইতে পারি আমি? হ্যাঁ, অবশ্যই। পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটি রুম হিটার এবং কুলার। বাহ, থ্যাংক ইউ। এটা দরকার ছিল, কারণ শিল্পীরা কখনো গরম হয়, ঠান্ডা থাকে, তো দুটোর জন্য উপযুক্ত। থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা গানটা শুরু করি, গান গাইতে গাইতে বাড়ি চলে যাই। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দিস আসমানে তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দিস আসমানে তাগিদ।